রাসেল আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করি। তবে আজকে শিক্ষকদের সমস্যা, সম্ভাবনা এবং সংকট নিয়ে আলোচনা করতে চাই এবং এর জন্য আমাদের সাথে স্টুডিওতে এবং স্টুডিওর বাইরে অতিথিরা রয়েছেন, তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব জসিমউদ্দিন আহমেদ, মহাসচিব বাংলাদেশ শিক্ষক সমিতি, আপনাকে আলোচনায় স্বাগত। এবং স্টুডিওর বাইরে আমাদের সাথে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক যুক্ত রয়েছেন, মোহাম্মদ নাসির উদ্দিন, আপনাকেও আলোচনায় স্বাগত। ঢাকার বাইরে থেকে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন নিশ্চয়ই। আমরা আলোচনা মোহাম্মদ নাসির উদ্দিন, একটু আপনাকে দিয়ে শুরু করি। আপনি অবসরে গেছেন, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনার কাছে আসলে যেটি জানতে চাইছি যে অবসরে গেছেন সেটি সত্যি, আবার টাকা পেলেন গতকালকে একটি বড় অংশের শিক্ষকই, সম্ভবত 1 লাখেরও বেশি সংখ্যক শিক্ষক গতকাল টাকা পাওয়ার কথা। এর মধ্যে কতজন পেয়েছেন কি পাননি সেটি নিশ্চয়ই জানবো। আমি যতদূর জেনেছি যে আপনি কতটা পেয়েছেন, সেটি অঙ্কটা কি বড় না ছোট, এবং কতদিন পরে এই টাকাটি পেলেন, এবং এই যে দীর্ঘ সময় যেটি অপেক্ষা করতে হলো 4 বছর, অনেক শিক্ষকরা 4 বছরের বেশিও অপেক্ষা করছেন কেউ কেউ, এই অপেক্ষার কারণটা কি, মানে কোন জায়গাটায় সমস্যাটা ছিল সেটা একটু আপনার কাছ থেকে জানতে চাই। আমি একবারই সবগুলো প্রশ্ন করলাম যেহেতু শুনতে অসুবিধা হতে পারে। জি, ধন্যবাদ। যারা আছেন, কর্তৃপক্ষ, শ্রোতা যারা আমাকে শুনছেন, শুভেচ্ছা, ধন্যবাদ। আসলে আমরা শিক্ষক জাতির মেরুদণ্ড। আমি 2022 সালে অ্যাপ্লাই করি, রিটায়ার্ড হওয়ার পরে কিন্তু অবসরের যে আশা বিভিন্ন দিন আমরা করছি। আজকে এতদিন পরেও আমার অবসরের টাকাগুলো গতকাল আমার মোবাইলে পৌঁছে নাই, পাইনি, দীর্ঘদিন অপেক্ষা করে ক্লান্ত হয়ে গেছি। কয়েকবার দৌড়াদৌড়ি করার পরও সময় দিয়েছে, সব হচ্ছে বলছে আগস্ট মাসে পাওয়া যাবে। অবসরের টাকাগুলো দীর্ঘদিন অপেক্ষা খারাপ করার হয়ে গেছে। কয়েকবার এখনো টাকাগুলো পাইনি। আচ্ছা, আমি যতদূর বুঝতে পেরেছি যে আপনি টাকা পাননি। একটু আপনার কাছে জানতে চাই, আপনার কোথাও কাগজপত্রে কোনো ভুল ছিল কিনা, অ্যাকাউন্ট নাম্বারে কোনো ভুল ছিল কিনা, কিংবা এই যে আপনি এটি খোঁজ নিয়েছেন কিনা গতকালকে না পাওয়ার পরেও? জি জি, কোনো ব্যাংকের সাথে যোগাযোগ করে কোনো ভুল পাইনি, সব ঠিক আছে। ওখানে যে অ্যাপ্লাই করার পরে আমার নিকট যে ডকুমেন্ট আছে, ওইটাও ঠিক আছে, ওগুলোতে কোনো সমস্যা নেই। পরবর্তীতে আবার মতে দিয়ে একটা দিয়েছিল, সেখানে করার জন্য, সেটাও আবার নতুন করে পাঠাইছি, সবই ঠিক আছে। জি, দীর্ঘ 4 বছর 5 বছর অতিবাহিত করার পর অবসরের টাকা পাবো, আসলে পাশে অনেক ধার দেনা বেড়ে গেছি। পাওনাদাররা যখন আমরা কালকে টাকা ঢুকছে,
তারা তো বিভিন্ন ভাবে ফিনান্সিয়ালি করতেছে, আসলে তো আমার অ্যাকাউন্টে টাকা দিতে আসলে জি, আমরা আমরা আমাদের বুঝতে হেল্প করতে আমরা হচ্ছে আর কি। বুঝতে পেরেছি যে আপনার আসলে অ্যাকাউন্টে টাকা যায়নি, যে কারণে আপনি এখনো সমস্যায় রয়েছেন। জনাব জসিমউদ্দিন আহমেদ, একটু আপনার কাছ থেকে জানতে চাই, উনি টাকা পাননি, এরকম আরও কয়েকজনের কাছ থেকে আমরা শুনেছি একটা বড় অংশই পেয়েছেন। উনি না পাওয়ার কারণ আসলে কি হতে পারে, আপনি কিভাবে দেখেন, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে এই 4 বছর পরে পাওয়ার প্রশ্ন, যেটি এখন পর্যন্ত আলোচনায়, কেন এই 4 বছর সময়টা কেন অতিবাহিত করতে হলো? ধন্যবাদ সম্মানিত সঞ্চালক, আমার সাথে সহ আলোচক সহ দেশে এবং দেশের বাইরে যারা শুনছেন, বিশেষ করে আমার শিক্ষক বন্ধুরা যারা শুনছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার নিকট যেই প্রশ্ন করেছেন তার উত্তর দেওয়ার আমি চেষ্টা করছি। সত্যিকার অর্থে উনি না পাওয়ার কারণের মধ্যে আপনি যে প্রশ্নটা করেছেন এমনটা হতে পারে যে ওনার কাগজপত্রে কোনো ত্রুটি থাকতে পারে। এই ত্রুটির কারণেই হয়তোবা এ পর্যন্ত তার টাকাটা পাঠানো সম্ভব হয়নি, অথবা মিসিং হতে পারে, কোনো কারণে কোনো একটা মিসিং হতে পারে। আর স্পেশালি টাকাটা দীর্ঘদিন পরে পাওয়ার যে মূল কারণটা, গত সরকার 5 আগস্টের 5 আগস্টের পতনের পর অবসর এবং কল্যাণে যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন দুজন, তারাও দুজন দেশ থেকে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার পর এখানে সরকারের শিক্ষক নেতাই ছিলেন। সরকারের পক্ষ থেকে তখন 2 জন প্রতিনিধি সরকারি কলেজ থেকে দেয়া হয়। ওনারা ওখানে আসলেন, আসার পরে ওনারা আমাদের একটা ক্ষতি করলেন। কীরকম? আমরা আমাদের অবসর কল্যাণের যে অফিসটা ছিল আমাদের ব্যানবেজ ভবন, ওখানে আমরা 1 টাকা 2 টাকা ভাড়া, এটা আমরা আমাদের প্রিয় নেতা সেলিম বিয়ার নেতৃত্বে আমরা সেই সময় অফিসটা নিয়েছিলাম। ওনারা নান্দনিক অফিস করার জন্য অফিসটাকে ওইখান থেকে স্থানান্তর করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে নিয়ে আসলেন। এখানে ভাড়ার পরিমাণ 2.5 দোকানে 5 লাখ টাকা, তারপরে অফিস ম্যানেজমেন্ট সহ আমার মনে হয় যে 15 লাখ টাকার বেশি প্রতি মাসে খরচ হচ্ছে। আর অবসর কল্যাণে প্রতি মাসে আমাদের বর্তমানে আমাদের শিক্ষকদের কাছ থেকে এক সময় কাটা হতো 2%, আর কল্যাণের জন্য আর অবসরের জন্য কাটা হতো 4%। এই 6% টাকা যখন কর্তন করা হতো, বোর্ড যখন গঠিত হয় 92 সালে আমাদের কল্যাণ, 2002 সালে আমাদের অবসর, তখন আইনটা করা হয়েছিল যে একজন শিক্ষক যখন রিটায়ারমেন্টে যাবে, তার সর্বশেষ বেতনের মোট 25 মাসের বেতনের সমপরিমাণ অর্থ কল্যাণ তহবিল থেকে প্রদান করা হবে। অবসরের জন্য 75 মাসের সর্বশেষ বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হবে। এক্ষেত্রে চাঁদার টাকা যেহেতু কম হয়েছে কর্তন, যেহেতু বোর্ডগুলি তৈরি হয়েছে দেরিতে, তো যাদের পরিপূর্ণ টাকাটা কর্তন না হয়, এই ক্ষেত্রে টাকার পরিমাণটা একটু কম দেওয়া হতো। কিন্তু সুবিধা যেটা ছিল 2% এবং 4%-এর সুবিধা মিলে 100 মাস। কিন্তু 2019 সালে তৎকালীন সরকারের মাননীয় সচিব সৌরভ স্যার খুব চাপায়ে আমাদের কাছ থেকে আরও 2% টাকা নিয়ে নিলেন। কল্যাণের জন্য 2%, অবসরের জন্য 2% টাকা অতিরিক্ত কর্তন করে নিয়ে নিলেন। তার জন্য কিন্তু কোনো সুযোগ সুবিধা প্রদান করেননি। প্রদান না করার ফলে এই নিয়ে আমরা শিক্ষক নেতৃবৃন্দ সরকারের সাথে অনেক চেষ্টা করেছি, আলোচনার মাধ্যমে, প্রেস কনফারেন্স করে, স্মারকলিপি দিয়ে, কোনোটাই আমলে নেয়নি। সর্বশেষ আমরা একটা আদালতে মামলা করি, মহামান্য হাইকোর্ট আমাদের পক্ষে রায় দেয়, একজন অবসরপ্রাপ্ত শিক্ষককে সর্বোচ্চ 6 মাসের মধ্যে যেন তার প্রাপ্ত টাকা দেওয়া হয় এবং অতিরিক্ত কর্তনের যে 4% সেই সুবিধাও যেন দেওয়া হয়। তো বাস্তবিক পক্ষে যেখানে আমাদের কল্যাণ থেকে বর্তমান সময়ে এ মাস থেকে হয়তো একটু বাড়বে, যেহেতু আমাদের জুন মাসের পরেই আমাদের 5% ইনক্রিমেন্ট যুক্ত হয়। আবার আমরা ইতিমধ্যে বাড়ি ভাড়া 15% পেয়েছি, এই কারণে টাকার পরিমাণটা একটু বেশি হচ্ছে। কিন্তু এর আগে প্রতি মাসে আমাদের কল্যাণ তহবিলের জন্য কর্তন করা হয় সারা দেশে শিক্ষকদের চাঁদার থেকে আসে এখানে 55 কোটি টাকা, আর অবসরে আসে 82 কোটি টাকার মতো। কিন্তু যেই টাকাটা এখন দেয়া হলো, শিক্ষকদের জমা টাকাই তো, এই টাকাটা জমা টাকাই আসলে। কিন্তু ওই যে আমরা টাকাটা বলছেন যে টাকাটা যাচ্ছে কোথায়, যে কেন 4 বছর ছিল, 4 বছর সময় লাগছে কেন? টাকা অ্যাকাউন্টে আছে, তাহলে কেন 4 বছরের সময় লাগছে? 4 বছরের সময় লাগার মূল কারণ হলো যে এখন যেই পরিমাণ অ্যাপ্লিকেশন জমা হয় আর টাকার যে সংস্থান হয়, এই সংস্থানের গ্যাপের কারণে একটু সময় বেশি লাগে। কল্যাণের জন্য আবেদন করতে তখন 2 থেকে 2.5 বছর পরে টাকাটা পেত, আর অবসরের জন্য এটা
3.5 বছর বা 4 বছর লেগে যেত। তার কারণ ওখানে টাকার পরিমাণ বেশি, কিন্তু আমাদের টাকা সংস্থানের পরিমাণ কম। এক্ষেত্রে সরকারের কাছে প্রতি সময় আমাদের একটা দাবি থাকতো, সরকার আমাদের এখানে থোক বরাদ্দ দিলেও এই টাকাটা সিড মানি হিসাবে আমাদের রাখা হইতো, ব্যাংকে জমা রাখা হতো, আর ইন্টারেস্টের টাকাটা খরচ করা হইতো। সাবেক সরকারের যারা দায়িত্বে ছিলেন তারা দুর্বল ব্যাংকের মধ্যে আমাদের এই টাকাটা রেখেছেন। সেই ব্যাংক এখন দেউলিয়া হয়ে যাওয়ার কারণে আমাদের এই সিড মানিটাই গায়েব হয়ে গেছে। অ্যাট দি সেম টাইম ওখান থেকে কোনো ইন্টারেস্ট আসছে না। এই সময়কাল প্রেক্ষাপটে এটা দেরি হয়ে যাওয়ার কারণে বর্তমান সরকার আসার পরে এই সরকারের প্রতি আমাদের শিক্ষকদের আস্থা এবং বিশ্বাস বেশি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে কোন ব্যাংকে ছিল সেই টাকাটা? SIBL ছিল। তো সেটি কি কোনো রাজনৈতিক বিবেচনায় রাখা হয়েছিল নাকি? আমার ধারণা রাজনৈতিক বিবেচনাও থাকতে পারে। আবার আমি যতটুকু জানি যে এখানে আমি বাংলাদেশ ব্যাংক স্কুলে একসময় চাকরি করেছি 6 বছর 2 মাস। আমার সভাপতি বলতেন যে তুমি এই ব্যাংকে টাকাটা রাখো। তো স্যার বেনিফিটটা কি? তো বললো যে তোমাকে এখানে 2% ইন্টারেস্ট বেশি দিবে। কেন? তো বললো যে আমি এই ব্যাংকের উপদেষ্টা, এই কারণে বেশিটা পাবা, তোমার প্রতি মাসের পেটিকেশের টাকাটা এখান থেকে তুমি নিয়ে নিও। আমার ধারণা যে ওনারা ওই সকল ব্যাংকে রাখছেন, আমাদেরকে দৃশ্যমান দেখাইছেন হয়তো 8%, ওনারা পকেটে নিয়ে নিয়েছেন অতিরিক্ত 2%। নিজের লাভ করার জন্যে শিক্ষকদেরকে আজকে এইভাবে জবাই করে দিলেন। এ কারণেই আমাদের টাকার সংস্থান হচ্ছে না বলেই এখন এই আবেদনের মোটামুটি প্রতি সময়ই 2.5 বছর 3 বছর কল্যাণের সময় লাগে, 4 বছর সময় লাগে। অ্যাট দি সেম টাইম এখন যেই কাজটা হলো, এখনকার সময়ে বর্তমান সরকার নতুন আসার পরে গভর্নমেন্ট চাইছে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে সুবিধাভোগী মানুষদেরকে আলোর মুখে আনার জন্য তারা বেশ কিছু ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ইত্যাদি দিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়ও আমার মনে হয় যে এমনটা বোঝানোর চেষ্টা করছেন শিক্ষকদের হাতে কিছু দিয়ে দেওয়া দরকার। একটা 80 দিনের সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের জন্য কি করা যায়, তো এরকম আমাদের অসহায় শিক্ষকদেরকে এটার আওতায় এনে ওনারা টাকাটা, মাননীয় প্রধানমন্ত্রী যেই টাকাটা দিলেন এবার থোক বরাদ্দ আকারে, এইটা ব্যাংকে না রেখে এই টাকাটাই কালকের বক্তব্য মোতাবেক বোঝা গেল যে এই সবটা টাকাই দিয়ে দিচ্ছেন। তো এখন এটা দৃশ্যমান আসলে আমাদের চাঁদার টাকা যেটা জমা হচ্ছে, যে একজন শিক্ষক আপনার 1313 টাকা সাধারণ শিক্ষক জমা দিচ্ছে, একজন হেডমাস্টার 4505 টাকা, একজন ইন্টারমিডিয়েট কলেজের প্রিন্সিপাল 7120 টাকা প্রতি মাসে এখন কল্যাণ অবসরের জন্য তারা চাঁদা দিচ্ছে। এই চাঁদা দেওয়ার পরে এখন যেই টাকাটা দিল, যে আপনি একজনের সাক্ষাৎকার নিলেন, এরকম আমার মোবাইলে অনেকগুলি মেসেজ আছে যে অনেকেই টাকা পায় নাই। এই না টাকা পাওয়ার কারণে তাদের মনের ভিতরে যেই শঙ্কা, যেমন আমার স্পেশালি আমার যশোরের মহসিন ভাই, আমাদের অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী সমন্বিত ফোরামের যিনি আহ্বায়ক, তিনি তার কাগজপত্র 100 ভাগ ঠিক ছিল। আমি একাধিক দিন অফিসে গিয়ে দেখেছি, কিন্তু উনি এখন পর্যন্ত টাকাটা পাননি। সেদিনের আন্দোলনের নেতৃত্ব ওনার নেতৃত্বেই হয়েছে, কিন্তু তিনি টাকাটা পাননি। অ্যাট দি সেম টাইম কুটুম্বপুর, আমি বললাম একটু আগে, কুটুম্বপুর উচ্চ বিদ্যালয় আমার কুমিল্লা, ওখানকার হেডমাস্টার সাহেব পাইছে একটা তহবিল থেকে 4440 টাকা, আরেকটা তহবিল থেকে পাইছে 9990 টাকা। কারণ কি? এখন আমি ধারণা করছি যে এটা 4000-9000 টাকা পাওয়া মানে তো তার কাগজপত্রে ত্রুটি নেই, এটি প্রমাণিত হয়ে গেল। ত্রুটি টাকা গেল হিসাবের ভুল। আচ্ছা, আর এই দ্রুত যে টাকাটা দেওয়ার চেষ্টা করে সহসা বাহবা নেওয়ার চেষ্টা করছেন, শিক্ষা মন্ত্রণালয় যে বাহবা নেওয়ার চেষ্টাটা করলেন খুব দ্রুত দিয়ে শিক্ষকদের মন কেড়ে নেওয়ার জন্য, আমরা এমনিতেই সরকারের পক্ষে, যে আমি যে কথাটা বলছিলাম যে 80 সালে মাননীয় রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আমাদেরকে সেই সময় 50% বেতন দিয়ে জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করেছেন। বেগম জিয়া সরকার 2 মেয়াদে 20% টাকা আমাদেরকে দিয়ে 70% টাকা আমাদেরকে দিয়েছে। আমি বুঝতে আপনার কাছে বিষয় নিয়ে আরবারও আসছি। একটু অধ্যাপক মোহাম্মদ আব্দুল সালাম, আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে একটা শিক্ষকরা যেহেতু দীর্ঘদিন চাকরি করেন, এরপরে তিনি অবসরে যান বা অবসরে গেছেন বা যাবেন, এই টাকাটি দেয়া হলো 4 বছর পর, এবং সেটি তো একটা বিষয় রয়েছেই। আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, আপনি তার কাছ থেকে নিশ্চয়ই শুনেছেন যে তাদের এই সংকটটা অনেক দিনের বা কোন দিকে যাচ্ছে। আপনি কি মনে করেন সংকটটা কি সমাধান হলো, নাকি মানে তার প্রাপ্য টাকারই একটা বিলম্বিত স্বস্তি? আসলে কোন, মানে কিভাবে দেখেন আপনি? আমি বিষয়টাকে তো আসলে অনেক অমানবিকভাবে দেখি। আমি যদি সর্বজনীন একজন শিক্ষক, আমি নিজেও শিক্ষক, এবং আমি মনে করি যে বাংলাদেশে যত রাজনৈতিক সরকার বিগত 55 বছরে এসেছেন এবং ভবিষ্যতেও যারা আসবেন, তারা সবাই এসেই আগে কিন্তু এই শিক্ষা এবং শিক্ষা বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয় নিয়েই বড় বড় রাজনৈতিক প্রতিজ্ঞা করেন, কমিটমেন্ট দেন। এবং আমরা শিক্ষার দীর্ঘদিন ধরে আমরা শিক্ষার পরিমাণগত যে
ব্যাপকতা, সেটা কিন্তু আমরা অনেকাংশে অর্জন করেছি। যেমন প্রাথমিক পর্যায়ে, তেমন মাধ্যমিক পর্যায়ে, তেমন যেমনটি বলছিলেন স্যার, যেমনটি বলছিলেন যে কিছুই ছিল না এই সমস্ত শিক্ষকদের। কিন্তু এখন আমরা সবসময় শুনছি এবং আমরা শুনতে পাচ্ছি এবং আমরা আশা করি, প্রত্যাশাও করি, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসবার আগেই নির্বাচন ইস্তিহার থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এটি পরিষ্কার করে বলা হয়েছে যে বাংলাদেশের শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য জিডিপির 5% বরাদ্দ দেওয়া হবে। যদিও এবার প্রথম বাজেট ওনারা 2% দিয়েছেন। সবচেয়ে অমানবিক যে বিষয়টি আমার কাছে লাগে, আপনি একটি জাতি বা একটি প্রজন্ম যদি তৈরি করতে চান, সেই শিক্ষার গুণগত মান যদি আপনি বৃদ্ধি করতে চান, শিক্ষকদের যোগ্যতা, দক্ষতা এবং তাদের আগ্রহ দেখেই কিন্তু এই সমস্ত শিক্ষকদেরকে নিয়োগ দেওয়াও দরকার। দীর্ঘদিন ধরে নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষ করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের, যারা এমপিওভুক্ত শিক্ষক, তাদের যে বিষয়টি আপনি আলোচনার মধ্যে নিয়ে আসছেন, এটি আমি কেন অমানবিক বলছি বারবার। আচ্ছা, একটি রাষ্ট্রে, এই রাষ্ট্রে আমাদের বাংলাদেশে যারা সরকারি কর্মচারী কর্মকর্তা আমরা, বা যারা আমরা সরকারি চাকরি করি, আমরা সকলেই তো এই সমস্ত শিক্ষকদের হাত ধরেই এসেছি। আমরা যাদের নাম বাংলাদেশে বলবো, আমরা সেই বাংলাদেশের শুরু থেকে 71 সালের মুক্তিযুদ্ধ থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি মানুষ যারা অন্তত বিদ্যালয়ে গমন করেছেন, তারা সকলেই কিন্তু এই সমস্ত শিক্ষকদের ছাত্র হয়েই বর্তমান চেয়ারে আছেন। হয়তো খুব কম সৌভাগ্যবান আছেন যে যারা বিদেশে জন্ম নিয়েছেন। বিদেশে, আমাদের বাংলাদেশে এখনও অনেকেই আছেন যারা সরকার পরিচালনা করে, যারা বড় বড় রাজনৈতিক দলের সাথে যুক্ত, তাদের বিকল্প ব্যবস্থা থাকে। কিন্তু যারা এই সমস্ত শিক্ষক এবং আমরা যারা মধ্যবিত্ত ঘর থেকে যে সমস্ত মানুষ উঠে আসে, আসলে শিক্ষক জাতির কারিগর আমরা বলছি, শিক্ষা জাতির মেরুদণ্ড, এইগুলো এখন উপহাসের পাত্র হয়ে গেছে। এই শিক্ষকরা কেন 4 বছর পরে টাকা পাবে? আমার রাষ্ট্রে যদি সমস্যা হয় তাহলে তো সকলেরই হবে। এই শিক্ষকরা এমন তো নয় যে, যেমন ধরেন আমরা যারা প্রভিডেন্ট ফান্ডে টাকা কাটছি, তারা আমরা যে পরিমাণ টাকা কাটছি এবং সেই সমপরিমাণ টাকা সরকার আমাদেরকে দিচ্ছে, যদিও সেখানে সরকার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন যে এখন 50% পে করবেন। কিন্তু আমাদের শিক্ষকদের বেলায় কেন এই ধরনের অবহেলা? এটা আমার কাছে একেবারেই অগ্রহণযোগ্য এবং অমানবিক। আমি এমনও দেখেছি, এমন অনেক শিক্ষক আমি ব্যক্তিগতভাবে চিনি, আমার কাছেও এসেছে ব্যানবেজে যখন এই অফিসটা ছিল। মনে করেন 10 বছর রিটায়ার্ড করেছে, 5 বছর রিটায়ার্ড করেছে, তারপরেও ওনার হয়তো 2% কল্যাণ ভাতা পেয়েছেন, আর একটা পাচ্ছেন না, এবং ধুকে ধুকে টাকার অভাবে, অর্থের অভাবে, এমনিতেই শিক্ষকদের প্রতিরূপ আমাদের কাছে আসে। কিন্তু তাদের শিক্ষকরা যেন দৈন্যদশার মধ্যে থাকবে, শিক্ষকরা যেন এটি যেন তাদের আদর্শ হয়ে গেছে, এটি আসলে গ্রহণযোগ্য না। এখান থেকে আপনি কোনো ভালো ফল প্রত্যাশা করতে পারেন না। যে আপনার শিক্ষককে প্রথমত এমনিতেই তাদের বেতন কাঠামো যেটা দেওয়া হয়েছে বা যেটা আছে, এগুলো আসলে অগ্রহণযোগ্য। একজন 12,000, 13,000, 14,000 টাকার একজন শিক্ষকের কাছ থেকে আপনি একটা গুণগত শিক্ষার প্রত্যাশা করবেন এবং তার কাছ থেকে প্রতি বছরে বছরে শিক্ষার এই ব্যবস্থাটাকে গিনিপিগ বানিয়ে নতুন শিক্ষাক্রম আনবেন, নতুন টেক্সট বুক আনবেন, আপনার নতুন রাজনৈতিক দর্শন আনবেন, আর তার কাছ থেকে আপনি প্রত্যাশা করবেন যে অনেক কিছু, কিন্তু তাকে দেবেন না কোনো বেতন কাঠামো, তাকে দেবেন না কোনো সামাজিক মর্যাদা। এগুলো আসলে আমি মনে করি যে এগুলো এটা অগ্রহণযোগ্য এবং এটা আসলে দুঃখজনক, এবং এটি আসলে অন্তত শিক্ষার কর্মী হিসেবে আমি এটি কোনোভাবে গ্রহণ করতে রাজি নই। এবং এই সমস্যার সমাধান যেভাবে করার প্রচেষ্টা করা হলো, আমি অত্যন্ত আশাবাদী ছিলাম, আমি অত্যন্ত প্রত্যাশা ছিল আমার যে এটি বোধহয় একটা এক্সাম্পলারি অ্যাক্টিভিটিস হবে সরকারের, যেটি হয়তো গর্বের সাথে শিক্ষকেরা অত্যন্ত খুশি হবেন। কিন্তু যে ধরনের দুর্বলতা বা যে ধরনের সীমাবদ্ধতা বা যে ধরনের ব্যর্থতা আসছে, যেটি আমরা নিজেরাও স্টুডিওতে দেখলাম এবং আমরা শুনতে পাচ্ছি, আমাদের স্যারও বললেন, এবং সেটি যদি হয়ে থাকে সেটি আসলে আরও অগ্রহণযোগ্য এবং এটা হিতে বিপরীত হবে। আমি মনে করি যে শিক্ষার এই শিক্ষকদের সমস্যা অগ্রাধিকার দিয়ে, সর্বাধিকার দিয়ে, একদম অগ্রাধিকার দিতে হবে। যেমন আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থাকেই কিন্তু আগে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। যেমন আমরা বলি যে শিক্ষার আমরা সবচেয়ে বেশি বরাদ্দ, এগুলো শুভঙ্করের ফাঁকি। আমাদের শিক্ষার প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা, উচ্চশিক্ষা যদি আলাদা আলাদা করে বরাদ্দ যোগ করা হয়, তাহলে এটা বেশ তলানিতে থাকে। আমাদের এখানে সরকার ক্ষমতায় থাকবার জন্য তাদের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের প্রয়োজন পড়ে, সেই সমস্ত জায়গাগুলোতে যে পরিমাণ বরাদ্দ থাকে, সেই বরাদ্দগুলোকে ভাগ করে করে বলা হয় ওনারা 3 নম্বরে বা 4 নম্বরে, শিক্ষাকে নিয়ে আসা হয় আগে। এগুলো হচ্ছে এক ধরনের, আমি বলবো যে সোশ্যাল এবং আমি বলবো ব্যুরোক্র্যাটিক এবং টেকনিক্যালি, পলিটিক্যালি নট অ্যাকসেপ্টেড, এবং যেটি যে সারা পৃথিবীতে, শুধু বাংলাদেশ বাদে,
আপনি যদি দেখেন ইভেন পাকিস্তানের দিকে যদি তাকান, যে পাকিস্তান একটা দুর্বল রাষ্ট্র অনেক দিক থেকেই, আর ভারতের কথা বললেও আপনি আমাদের বা দক্ষিণ এশিয়ার কয়েকটা দেশের সাথে যদি আপনি তুলনা করেন, শিক্ষকদের যে অর্থনৈতিক কাঠামো, বেতন কাঠামো এবং যে ধরনের সামাজিক মর্যাদা, সেটার সাথে বাংলাদেশ কিন্তু একেবারেই অতুলনীয় এবং তুলনা করবার কোনো সুযোগই নেই। অথচ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু সবচেয়ে বড় শিক্ষা কাঠামো এবং এখানে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষকরা সেখানে যুক্ত, এবং এই সমস্ত বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে কিন্তু আপনি দেখবেন লোকাল কমিউনিটির মাধ্যমে। এই সমস্ত বিদ্যালয়, এই সমস্ত শিক্ষক, তাদেরকে কেন আমরা রাষ্ট্রীয়ভাবে যত্ন নিতে পারছি না? আপনি কয়েকটা কথা বলছিলেন, এই সংকটগুলোর পেছনে কি রাজনৈতিক কারণ দায়ী নাকি ব্যুরোক্রেটিক কোনো জটিলতা দায়ী? পরিষ্কার অর্থে এটি রাষ্ট্রে নিজে দায়ী। এবং একটি যদি আমরা যদি মনে করি যে আমরা কোনো কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, আমরা যদি একটি শিক্ষিত, আধুনিক, দক্ষ, প্রযুক্তিতে দক্ষ নির্ভর যদি কোনো ভবিষ্যৎ প্রজন্ম গঠন করতে চাই, আমরা 4IR বলেন, 5IR বলেন, SDG বলেন, আমরা যে সমস্ত ডায়ালগের অধিকাংশই কিন্তু আমাদের শিক্ষার উপরে নির্ভর করে। একটা দেশ এবং একটা জাতিকে যদি আপনি আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে চান, অবশ্যই এই সরকার না সে সরকার, সমস্ত সরকারেরই উচিত শিক্ষাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া, জিডিপির 5% বেশি অন্তত বরাদ্দ দিতে পারা, তাহলে আপনি সেখান থেকে রেট অফ রিটার্ন আশা করতে পারেন। এবং সেখানে অন্যতম প্রধান হাতিয়ার হলো এই সমস্ত শিক্ষকেরা, যে শিক্ষকদের মর্যাদা এবং যে শিক্ষকদের অর্থনৈতিক সুযোগ সুবিধা বৃদ্ধি করার কোনো বিকল্পই নাই। এখানে রাজনৈতিক শুভঙ্করের ফাঁকি বলেন আর আমলাতান্ত্রিক জটিলতা তো অবশ্যই সেখানে ফাংশন করে, এবং আমলাতান্ত্রিক জটিলতা এবং রাজনৈতিক যে ডেলিমা, এই দুটো কিন্তু যৌথভাবে কাজ করে বলেই তারা বারবার বঞ্চিত হচ্ছেন এবং আমাদের শিক্ষকেরা কিন্তু নির্যাতিত হচ্ছেন। আমি মনে করি এটা আসলেই অগ্রহণযোগ্য। আমাদের সাথে নিশ্চয়ই শিক্ষক নাসিরউদ্দিন আছেন, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা যেটি তখন আপনি বলছিলেন, আপনি যে ভুগছিলেন এটি আসলে কোন জায়গাটাতে? আমরা যে অবসর বা কল্যাণের টাকা, যেটি আপনারই প্রাপ্য টাকা, সেটি কি বলতো আসলে? মানে আপনারা কোন জায়গাটাতে বেশি ভোগান্তিতে পড়েছেন? কোন জায়গাতে ভোগান্তিতে পড়ছে এটা তো বলা মুশকিল। এখন তো আশায় আছি যে ওই একত্রে অত টাকাগুলো পেলে একটু সুবিধা হবে, এককালীন যাতে সম্পূর্ণ অর্থ একত্রে পাই, ওই ভেঙে ভেঙে না দিয়ে। এখন কোন জায়গায় ভোগান্তি আসলে এটা ঠিক এই মুহূর্তে বলতে পারছি না। এটা আমি আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন, এই এককালীন ভেঙে ভেঙে না দিয়ে একত্রে যাতে আমরা এই অবসরের টাকাগুলো 2022-এর এই অবসরের টাকাগুলো একত্রে ফেলে আমাদের জীবিত অবস্থায় অন্তত এই ঋণ পরিশোধ করে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো। এই জন্য প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন, আমাদেরকে এককালীন ভেঙে ভেঙে না দিয়ে একত্রে দিলে আমরা উপকৃত হতাম। বয়সও হয়ে গেছে, 2বারের আগে মাইনর স্ট্রোক করছি, আর এক পা কবরে রয়েছে। অবস্থায় দিনে দিবাদ করতেছি, সবাই শুধু আসে টাকা এই অর্থ পরিশোধ করার জন্য। এদিকে তাকাই আছি, অর্থ পেলে পরিশোধ করে ভাঙা ঘরে থাকতেছি, অন্তত ঘরটা অন্তত মেরামত করতে পারবো, কিছুতেই কিছু হচ্ছে না। তাই সবাই নিকট, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট আকুল আবেদন, যাতে এককালীন আমরা অবসরের টাকাগুলো একত্রে পেয়ে অন্তত একটা কাজে লাগাতে পারি, এই আশাবাদ ব্যক্ত। আসলে খুবই অসহায় অবস্থায় দিনে বিপাক করতেছি। জি, এই বিষয়টি অন্তত বেড়ে দেখলে আমার মতো যে সমস্ত শিক্ষকরা এখন এই অবস্থায় আছে সবাই উপকৃত হবে, সবাই হাত তুলে দোয়া করবে। জি নিশ্চয়ই। জনাব জসিমউদ্দিন আহমদ, একটু আপনার কাছে জানতে চাই, তিনি যে তার দুঃখ কষ্টের কথা বলছিলেন, তার এতদিন চাকরি করার পরও তিনি নানান দুর্দশায় এখনও রয়েছেন, নিজের চিকিৎসাটা পর্যন্ত ঠিকমতো করতে পারছেন না।
এই পুরো প্রক্রিয়ার সাথে যাদের গাফিলতি ছিল, দুর্বলতা ছিল, এখন টাকা কিছুটা দেয়া হচ্ছে, হয়তো ওনারটা পাননি, অনেকেই পেয়েছেন, যারা জড়িত ছিল তাদের কাউকে কি জবাবদিহিতার আওতায় আনা হয়েছে, কিংবা চিহ্নিত করা গেছে যে কাদের গাফিলতি ছিল, শুধু রাজনৈতিক নাকি এর বাইরেও কেউ ছিল? সত্যিকার অর্থে উনি যে কথাটা বলতে চাচ্ছেন বা যে কথাটা বললেন, আমি প্রথমত গতদিন গভর্নমেন্ট যে কাজটা করেছেন এটার জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই, যে দীর্ঘদিন একটা আবেদনের জট ছিল, সামান্য কিছু দিয়ে তারা যাত্রাটা শুরু করেছেন। কিন্তু যারা পাননি তাদের জন্য তো দুঃখ প্রকাশ করা ছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু এখানে যে বাস্তব বিষয়টা, অফিসটা যারা পরিচালনা করছেন, অফিসের মধ্যে কিন্তু গত সরকারের আমলে এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। সিন্ডিকেট তৈরির মাধ্যমে টাকা পয়সা দিয়ে এই টাকাগুলি ছাড় করা হতো। তো এই সিন্ডিকেটটা ভাঙার জন্য তাদের সাথে কথা বলেছি। আমাদেরই পরিচিত মুখ যারা এখন দায়িত্বে আছেন আমাদের শিক্ষকদের পক্ষ থেকে, এই সিন্ডিকেটটাকে ভাঙার জন্য তারা মন্ত্রণালয়কে জানিয়েছেন, তারা একটা ব্যবস্থা নিয়েছেন। কিন্তু ওনার বক্তব্য, সাধারণ শিক্ষকদের বক্তব্য, শিক্ষকদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমারও বক্তব্য যে কেন টাকাটাকে এইভাবে ভেঙে দেয়া হলো, অবশিষ্ট টাকাটাকে আমরা পাবো না পাবো না। আমি যে বললাম যে আমার ভাই 33 থেকে 36 লাখ টাকা পেলেন বেসরকারি বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক হিসাবে রিটায়ারমেন্টে যাওয়ার পর, আর আজকে এই সামান্য কিছু টাকা দেয়া হলো, আর আগামী দিনে বাকি টাকাটা পাবে কিনা, 2 লাখ থেকে সর্বোচ্চ 4 লাখ টাকা পেয়েছেন এবার। আবার এইটাও যে রেশিও করে দিল, রেশিওটাও ক্লিয়ার না। এটা তো একটা ফান্ডামেন্টালি রেশিও থাকবে যে কলেজের প্রিন্সিপাল হলে, মাদ্রাসার প্রিন্সিপাল হলে, ইন্টারমিডিয়েট কলেজের প্রিন্সিপাল হলে, হাই স্কুলের হেডমাস্টার হলে, জুনিয়র স্কুলের হলে একটা ক্যাটাগরি করে কর্মচারী থেকে শুরু করে ক্যাটাগরি করে টাকাটা দিত। আর ঠিক এটাকে ঠিক 180 দিনের মধ্যে খুব তাড়াতাড়ি দিতে হবে এমনটা কেন? এখন এই যে মনিটরিং করার কথাটা, সেই মনিটরিংয়ের জায়গাটার মধ্যে দুর্বলতা আছে। আমলাতান্ত্রিক জটিলতাই আমাদের এই জায়গাগুলির মধ্যে দায় বহন করে। আর আমি একজন শিক্ষক নেতা হিসেবে মনে করি যে এটাকে এইভাবে আর রাখা উচিত নয়। স্যার যেই কথা বলছিলেন একটু আগে, স্যারের সাথে আমি সুর মিলিয়ে বলতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া 2010 সালে চীনবত্রী সম্মেলনকালে আমাদের একটা সমাবেশে তিনি বলেছিলেন যে পরবর্তীতে সরকার ক্ষমতায় গেলে চাকরি জাতীয়করণ করা হবে। অ্যাট দি সেম টাইম এই নির্বাচনের আগেও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্কাইপিতে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের শিক্ষকদের বিশাল সমাবেশে তিনি যুক্ত হয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে শিক্ষকদের ন্যায্য দাবিগুলি আমার সরকার ক্ষমতায় আসলে আমি পূরণ করব এবং অনতিবিলম্বে চাকরি জাতীয়করণ করার উদ্যোগ নেব। মাননীয় মির্জা ফখরুল সাহেব সহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দরা আমাদের যতগুলি মিটিংয়ের মধ্যে আসছেন সবাই এক ধরনের কথাবার্তাই বলেছেন। আমাদের প্রিয় নেতা জনাব সেলিম ভুঁইয়া তিনি মহান জাতীয় সংসদে শিক্ষকদের পক্ষে কথা বলছেন। এখন জাতীয়করণ যদি করা হয়, এই যে বোর্ডগুলি নিয়ে খেলা, আমাদেরকে নিয়ে শিক্ষকদেরকে নিয়ে খেলা, এই যে শিক্ষক সারা জীবন তার জীবন শেষ করে এখন তার চাকরি শেষ করে তার ন্যায্য পাওনাটা সে পাবে না, এটা কেমন কথা? যদি আজকে চাকরির যদি জাতীয়করণ হতো তাহলে অনায়াসে সে তার পেনশনটা পাওয়ার আগে সে পিআরএল পেত, তাইলে এটা দিয়ে একটা বছর সে কাটতে পারতো। 1 বছর কাটতে কাটতেই অলরেডি সে তার পেনশনের টাকাটা পেয়ে যেত, কল্যাণ গ্র্যাচুইটি ইত্যাদি টাকাটা সে পেয়ে যেত। এখন এই বৈষম্যকে নিরসন করা শুধু রাস্তা একটাই, এমপি মুক্ত শিক্ষা বা শিক্ষা। বাকি টাকা পাবে কি পাবে না সেটি মানে গ্যারান্টি নেই। মানে আমি যতদূর জানি যে একজন শিক্ষকের সাধারণ মানে সহকারী শিক্ষকদের, হেডমাস্টার ছাড়াও সহকারী শিক্ষকদের কল্যাণ এবং অবসর মিলে প্রায় 20 লাখ টাকার কাছাকাছি পাওয়ার কথা। তো সেখান থেকে এখন 2 থেকে 4 লাখ টাকা পেয়েছেন একজন। বাকি টাকাটা তো সরকারের দিক থেকে দেওয়ার কথা, মানে যে মুনাফা হলো, যে টাকাটা জমা থাকলো, মুনাফা এর বাইরে সরকার আরো কিছু যোগ করা নাকি? জি, তো সেইটির নিয়ে কি বলছে আসলে সরকার? এই নিয়ে তো আমরা স্পষ্ট কোনো কিছু দেখি নাই। আমি মনে করি যে একটা সরকার, স্বাধীন দেশের সরকারের শিক্ষা মন্ত্রণালয় এখানে কালকে স্পষ্টীকরণ করা উচিত ছিল। যদিও মাননীয় মন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে অনাগত দিন কিন্তু শিক্ষকরা টাকাটা পেয়ে যাবেন, আসলে কোন টাকাটা পাবেন এটা তো স্পেসিফাই করা উচিত ছিল যে আমাদের এই আজকে যাদেরকে আমরা টাকা দিয়ে উদ্বোধন করলাম আগামী এতদিনের মধ্যে তারা আমাদের টাকাটা পেয়ে যাবে। এবং প্রতিদিন তো নতুন নতুন করে আবেদন আসতেছে। তো সেই জায়গাটাকে ক্লিয়ার না করার কারণে আমরা মনে করি যে এটাকে আমাদের বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারছি যে অনাগত দিনগুলিতে শিক্ষকদের চাঁদার টাকাটাই ফেরত দেওয়া হবে এবং শিক্ষকরা এখান থেকে এক সমানে কোনো বেনিফিট পাবে বলে মনে হয় না। এই সন্দেহের জাল থেকেই রাজপথে সেদিন আমরা আন্দোলন করেছি। যদিও আমাদেরকে সবসময়, এটা আমাদের দুর্ভাগ্য, আমরা শিক্ষক আন্দোলন রাজনীতি যারা করি, যখন আওয়ামী লীগের আমলে আমরা যখন রাজপথে আন্দোলন করতাম আমাদেরকে বলা হতো জামাত বিএনপির দোসর। এখন যখন আবার রাজপথে নামছি আমাদেরকে বলা হবে ফেসিবাদের দোসর। এই যে আমাদের দুর্ভাগ্য। এবং একটা দেশকে যদি আপনি এগিয়ে নিয়ে যেতে চান, শিক্ষাকে গুরুত্ব না দেওয়ার কোনো সুযোগ নেই। স্বাধীনতার 56 বছর এসে আমাদেরকে বারবার প্রতি সময়ে প্রত্যেকটা গভর্নমেন্টের আমলে রাজপথে আমাদেরকে নামতে হবে, এটা কোন ধরনের কথা? শিক্ষা মন্ত্রণালয় তাহলে কি
সিস্টেমে দেশ চালাচ্ছেন। আজকে যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে আছেন, সচিবের দায়িত্বে আছেন, তিনি তার স্বপ্নটা দেখিয়ে যান, একটা ফাইল তৈরি করে দেন যে আমি এই স্বপ্ন দেখে এই পর্যন্ত করে গেলাম, আগামী দিনের গভর্নমেন্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা নীতিমালা থাকতে পারে, কিন্তু সেটা হচ্ছে না। ফিরবো, তবে তার আগে আমাদের সাথে আরো একজন শিক্ষক যুক্ত রয়েছেন, আমরা আশা করছি এটিএম গোলাম রাব্বানী, আপনিও আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি বলছিলাম যে একজন শিক্ষকের 15 থেকে 20 লাখ টাকা পাওয়ার কথা এই অবসর এবং কল্যাণ মিলে, আপনি কত টাকা পেয়েছেন? গতকাল যে টাকা দেওয়া হলো, এ নিয়ে আপনি মোট কত টাকা পেলেন? দেখেন, আমি হলাম সহকারী অধ্যাপক ছিলাম। আপনি যে 20 লাখ টাকার কথা বললেন, আসলে 20 লাখ টাকা না, এটা 40 লাখ টাকার উদ্যোগ যায়। আচ্ছা, এখানে আমি পেলাম একটা এসএমএসে পাইলাম 2,18,000 টাকা, আর একটা এসএমএসে পাইলাম 4,990 টাকা মাত্র। হ্যাঁ, এখন এই 4,990 টাকা যে কিসের দিল, কিভাবে দিল আমি বুঝলাম। আমার কলেজ থেকে তো প্রায় 4,500 টাকা মাসে যাচ্ছে, সেখানে 4,990 টাকা একটা এসএমএসে আসে কিভাবে? এটা তো আমাদের বা আমার খালি আমার না, আরো অনেকেই আসছে, আমরা কেউ এটা বুঝতে পারতেছি না যে কিভাবে এটা সম্ভব হলো। তার মানে আপনি আরো কত টাকা পাওয়ার কথা, যেটির এবং সেই বাকি টাকার কি হবে সেটি নিয়ে আপনি জানতে চেয়েছেন কিনা আপনার যারা রয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? আমি চাচ্ছি যে আমার যে এসএমএস এ 4,990 টাকা আসলো, এটা তো আসার কথা না। আমার যদি 4% হয় বা 6% হয় বা মোট টাকা 10% হয়, 4% আসলে তো আমার সেই হিসেবে আছে প্রায় 6 লাখ টাকা। সেখানে আমার 4,990 টাকা আছে কিভাবে? আপনি আপনার চাকরি জীবনে যেই টাকাটা কাটার কথা, অর্থাৎ যে টাকাটা এখন দেয়া হচ্ছে, এটি তো আপনারই দেয়া টাকার অংশ, মানে দেয়ার সেই টাকাটা, সেখানে কি আপনি ঠিক মতো পরিশোধ করেছিলেন? মানে যেই টাকাটা আপনার থেকে প্রতি মাসে কাটার কথা ছিল, সেটি কাটা হয়েছিল কিনা? অবশ্যই অবশ্যই। না না, কিন্তু তো তারা কখনোই আমাদেরকে বিল দেয়নি। হ্যাঁ, বেতন তো দেয়নি। ওরা প্রতি মাসে কেটে তারপরে তো টাকা আমাদের ব্যাংকে পাঠানো হচ্ছে। তাহলে আপনারটা কম কেন? যে আপনি 4,000 টাকা পেলেন একটা খাতে, সেটি কেন আপনি খুঁজে বের করার চেষ্টা করেছেন? না, আমরা তো এটা তথ্য কোথাও পাচ্ছি না যে এটা কোন কারণে হলো, এটা কল্যাণে দিল না অবস্থায় দিল, এই তথ্যটাও আমরা জানতে পারছি না। যদি এই তথ্য আমরা না জানি, তাহলে কোন দিক দিয়ে আমরা আগাবো? হ্যাঁ, আমাদের সাথে আসতে দেখাতে হবে যে এটা অবসর, তাহলে আমরা অবসরে মানে যোগাযোগ করতে পারি, বা কল্যাণে হলে কল্যাণে যোগাযোগ করতে পারি। আর বড় কথা হচ্ছে আমরা যোগাযোগই বা করবো কেন? হ্যাঁ, আমাদের একটি যোগাযোগ করার কোনো প্রয়োজন আছে? কর্তৃপক্ষ যদি যথাযথ হিসাব করতো, হ্যাঁ, এটা কি যে খবর দিতে পারা। হ্যাঁ, অথচ বিচারণ আগে তারা বললো যে সর্বনিম্ন যদি যে একজন পিএম বা অফিস সহায়ক যদি হয়, সে সর্বনিম্ন 50,000 টাকা পাবে। আর জি, সম্ভবত নেটওয়ার্ক সমস্যার জন্য তার কথা শুনতে পাচ্ছি না। অধ্যাপক আব্দুল সালাম, একটু আপনার কাছে জানতে চাই যে আপনি কিছুটা বলছিলেন শুরুর দিকে সরকারি শিক্ষকদের কথা বা বেসরকারি শিক্ষকদের ভোগান্তির কথা। একটা স্বাভাবিক চিত্র, সরকারি যে হিসেব সেখানেও বলা হয় এখন পর্যন্ত আমাদের যেহেতু বেসরকারি সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষক হচ্ছে মাধ্যমিক স্তরে বা কলেজ পর্যায়ে, 93% হচ্ছে বেসরকারি এখনকার যে সবশেষ হিসাব, এবং 7% সরকারি। তার মানে শিক্ষক এবং শিক্ষার্থীদের বড় অংশ আসলে বেসরকারি খাত থেকে আসে। তারপরও এই যে দুটি খাতের বৈষম্যটাকে আসলে স্বাভাবিক কিনা, অস্বাভাবিক বিষয় এটা আসলে একটা দেশের জন্য এবং একটা জাতির জন্য, যেটা আমি আগে বলছিলাম যে অন্তত স্বাধীনতার 55 বছর পরে এসে এই ধরনের বৈষম্যমূলক একটি সমাজ, আবার 2024 সালে আমরা যখন 5ই আগস্টের আন্দোলন, আমাদের ছাত্র জনতার যে আন্দোলন, সেখানেও কিন্তু আমাদের মূল বিষয় ছিল কিন্তু একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। এবং আমাদের স্বাধীনতা 1971 সালেও কিন্তু আমাদের সংবিধানেরও কিন্তু একটা মূল উদ্দেশ্য ছিল, এবং সেখানে 4টা মৌলিক ভিত্তির মধ্যে কিন্তু একটা টার্গেট ছিল যে আমরা একটা সাম্যবাদী সরকার, আমার দেশ বা সাম্যবাদী জাতি, সমান অধিকার হবে সবার। সেইখানে একটা জাতি যেহেতু উঠেই শিক্ষার উপর ভিত্তি করে, সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে এই যে আমি বলবো যে এলোমেলো এবং অ্যাজমালি, এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। যেমন ধরেন
প্রথম যখন 1972 সালে নতুন সংবিধান হলো, তারপরে আমাদের 74 সালে যখন প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হলো, এর পরবর্তীতে আবার এই ফ্যাসিস্টের সময়েই কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষাকে যদিও 3টা পর্যায়ে করা হয়েছে। মাধ্যমিক পর্যায়ে কেন জাতীয়করণ হচ্ছে না, কেন জাতীয়করণ করা উচিত না, এটি আমার বোধগম্য নয়। বিশেষ করে কিন্তু সরকারের আর্থিক একটা অসঙ্গতি তো রয়েছে, খুব যেমন বেশি এখন pay scale দিতেই এটির একটা সরকার ক্যালকুলেশন হিমশিম করা হয়েছে এর আগেও। এই ক্যালকুলেশনে যদি আপনি যান এবং সেই ক্যালকুলেশন যদি সরকারের সদিচ্ছা থাকে, আমি বলছি, আবারও বলছি, যদি সরকারের সদিচ্ছা থাকে এবং বর্তমান দায়িত্বপ্রাপ্ত যোগ্য দক্ষ শিক্ষামন্ত্রী মহোদয়ের মতো একজন মানুষের যদি সদিচ্ছা থাকে এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো একজন নেতৃত্ব, এটা বাংলাদেশের, আমি মনে করি যে এটা বাংলাদেশে গর্ব করবার মতো একটা ব্যাপার। এনাদের যে পরিমাণ সদিচ্ছা যদি থাকে, এটা ক্যালকুলেশন করলে ম্যাথমেটিক্যালি, যারা ফাইন্যান্স বোঝেন তারা ফাইন্যান্স জানবেন যে বাংলাদেশে যে 93% মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ আছে, তাদের প্রত্যেকের এমন অনেক স্কুল আছে। আমি যে স্কুলের শিক্ষার্থী ছিলাম, সেই স্কুল কিন্তু দীর্ঘদিন আগেই সরকার জাতীয়করণ করতে চেয়েছে, তারাই রাজি ছিল না, অনেক পরে এসে হয়েছে। এ ধরনের অসংখ্য বিদ্যালয় আছে যাদের নিজস্ব অর্থ ব্যবস্থাপনায় ওইরকম 2-3টা স্কুল চলে। 93% বিদ্যালয় এবং কলেজের যে সমস্ত সম্পদ আছে, যখনই জাতীয়করণ হয়ে যাবে তখনই কিন্তু সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো সরকারি হয়ে যাবে এবং সেখান থেকে যে পরিমাণ আয় হয়, সেই পরিমাণ আয়ের সাথে সেখানে যে পরিমাণ ব্যয় হবে খুব বেশি পার্থক্য থাকে না। এর আগেও সরকার কিন্তু এই হিসাবটি করা হয়েছিল অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে। শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় মিলে যদি এই হিসাবটি করলে দেখবেন সর্বোচ্চ সেই সময়ে কিন্তু পার্থক্য এসেছিল 7 থেকে 14%। এখন তো সর্বোচ্চ, যেহেতু অনেক জায়গায় অনেক শিক্ষকদের কিছু বেতন কাঠামোর পরিবর্তন হয়েছে এবং সংখ্যাও কিছু বেড়েছে এবং এনটিআরসির মাধ্যমে কিন্তু দেখেন অসংখ্য শিক্ষকের পদ শূন্য রয়েছে, প্রায় 77,000, যেখানে 9,000 শিক্ষক ইদানিংকালে আমরা নিয়োগ দিতে পারি। আপনি একটা শিক্ষার গুণগত মান পরিবর্তন করতে চাচ্ছেন, আপনি শিক্ষাক্রম পরিবর্তন করতে চাচ্ছেন, আপনি শিক্ষার পাঠ্যপুস্তক বানাচ্ছেন, আপনি শিক্ষা নিয়ে এত হইচই করছেন, যেখানে বাংলাদেশের আপামর জনসাধারণের সবচেয়ে বড় অংশ কিন্তু এই শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত। সেইখানে সেই শিক্ষা ব্যবস্থাটাকে কেন আমরা জাতীয়করণ করতে পারছি না, কেন আমরা জাতীয়করণ করব না? সর্বোচ্চ 20% বা 30% অর্থের প্রয়োজন পড়বে। সেখানে নানা রকমের ইকোনমিক স্ট্র্যাটেজি গ্রহণ করবার প্রক্রিয়া কিন্তু সরকারের হাতে আছে। যেমন আপনি একবার জাতীয়করণ ঘোষণা করবার পরে আপনি যেগুলো যাদের নিজস্ব অর্থায়ন ব্যবস্থা আছে, আপনি পর্যায়ক্রমে করেন, প্রথম পর্যায়ে, সেকেন্ড পর্যায়ে, তারপরে থার্ড পর্যায়ে, আপনি প্রয়োজনে চতুর্থ। আমি এই সরকার তো 5 বছর ক্ষমতা থাকবেন, সেই 5 বছরের মধ্যে যদি আপনি 4th ইয়ারের একটি স্ট্র্যাটেজিক প্ল্যান করেন, তাহলে এটি যে খুব অস্বাভাবিক সেটা আমি মনে করি না মোটেই। এবং আমার যে কথাটি সেটি হলো যে আপনি 7% একই দেশে, একই ব্যবস্থায়, একই শিক্ষা, একই পাঠ্যপুস্তক, একই পাঠ্যক্রম, একই উদ্দেশ্য, একই শিখন ফল, আমি সবই একই করতে চাচ্ছি, একই ধরনের শিক্ষক, একই ধরনের শিক্ষার্থী, কেন সেখানে 7%-এর জন্য যে ধরনের আইন এবং এটা চরম বৈষম্যমূলক একটা বিষয়। সেখানেও কিন্তু আমাদের কথা এসেছে যে আমরা রাষ্ট্র ক্ষমতা থাকবার জন্য রাজনৈতিক দলগুলো আপনার পুলিশ বাহিনীকে প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার আপনি ঘোষণা করেছেন, আর আপনি চাচ্ছেন নতুন একটা প্রজন্ম, একটা সভ্য সমাজ প্রতিষ্ঠা করতে। সেখানে শিক্ষকের বেতন হলো 12,000 থেকে 14,000 টাকা। আমরা অনেকবারই বলেছি যে কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রথম শ্রেণীর গ্যাজেটেড অফিসার নয় কেন, যেটি আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয় ঘোষণা করেছেন, যেটা আমরা আশাব্যঞ্জক হই যে আমরা প্রাথমিক শিক্ষাকে প্রথম শ্রেণীর মান নিয়ে অফিসার করতে চাচ্ছি। কথা বলতে চাই, একটু যেতে চাই জনাব জসীমউদ্দিন আহমেদ, একটু আপনার কাছেই জানতে চাই, যেটি আসলে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল যে আমরা এই সংকট সমাধানের বিষয় নিয়ে আপনি বলছিলেন জাতীয়করণের কথা, যদিও অর্থ সংকুলন নিয়ে প্রশ্ন রয়েছে, যদি স্যার সেটি বলছিলেন যে নানানভাবে সেটিও সংকুলন হবে। আপনার কাছে জানতে চাই, যেটি মান উন্নয়ন নিয়ে অনেকেরই অভিযোগ রয়েছে, শিক্ষার মানের একটি বড় ঘাটতি রয়েছে, এই সংকটটি আসলে কোথায়? কারিকুলামে, শিক্ষকে, নাকি গভর্নেন্সে? কোন জায়গাটাতে আসলে সংকটটি? দোষ সবসময় দোষ একদিকে থাকে না, সংকট নিয়ে কথা বলতে পারেন। দোষ একাধিক দিকে থাকে আমি মনে করি। যেমন সাবেক সরকার, তার পতনের মূল কারণ কিন্তু শিক্ষা। বটপাতা দেখতে হরতরের মতো, বাঁশপাতা দেখতে ড্যাগারের মতো এই শিক্ষানীতি উনি আনলেন। ফিনল্যান্ডের শিক্ষা ব্যবস্থা আনলেন, কিন্তু শিক্ষকদেরকে বেতন দিলেন না। এখন পরীক্ষাবিহীন কি শিক্ষা আপনি নিলেন? পরীক্ষাবিহীন যদি শিক্ষা আপনি পরিচালনা করতে চান, আমরা 3 জন আজকে এখানে পড়ছি, আমাদেরকে যারা শুনছেন, কেউ কি মানবে যে আমার সন্তান স্কুলে পড়লো, সে কি ফার্স্ট হলো না, সেকেন্ড হলো না, থার্ড হলো, তার কোথায় গেল, তার পজিশনটা, সেই পজিশনটাকে আমার ঠিক করা দরকার। সাবেক সরকারের একটা চরম ব্যর্থতা ছিল এই সিস্টেমে শিক্ষা ব্যবস্থাকে নেওয়ার জন্য। আজকে আমাদের
ওই সরকারের পতনের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তারা আমাদের আগের কারিকুলামটাকে আনলেন। এখন কারিকুলাম চেঞ্জের একটা বিষয়, আন্তর্জাতিক বিশ্ব, দেশের সার্বিক পরিস্থিতি মিলাই এমন একটা শিক্ষানীতি করা দরকার যেটা জনবান্ধব, শিল্প বান্ধব এবং আন্তর্জাতিক বিশ্বের সাথে মোটামুটি মিল রয়েছে। সেই জায়গাতে যদি সরকারের পক্ষ থেকে যদি পরিকল্পনা নেওয়া না হয়, তাহলে কোনো অবস্থাতেই ভালো একটা কিছু করা সম্ভব না। 180 দিনের মধ্যে আমরা দৃশ্যমান এখনও কিছু দেখি নেই। আমরা চাই যে শিক্ষার মানের ব্যাপারে আপনার প্রথমত কারিকুলামের পরিবর্তন লাগবে, শিক্ষকদের ন্যূনতম প্রশিক্ষণ লাগবে, মনিটরিংটাকে একটু ভালো করে দেখতে হবে, শিক্ষকদের আর্থিক দিকটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। আপনি শিক্ষকদেরকে আর্থিকভাবে কোনো কিছু দিবেন না, তাহলে আপনি কী করে আশা করবেন? আমরা জানি যে এই সরকারের একটাই ভিশন, যে শিক্ষার জন্য ব্যয় অবচয় নয়, এটা উত্তম বিনিয়োগ। তো উত্তম বিনিয়োগটা করতে গেলে সরকারি স্কুল থেকে একজন একই বিশ্ববিদ্যালয় পরে সরকারি স্কুলে জয়েন করে আমার একজন শিক্ষকের বেতন 16,000 টাকা, আর আমার বেসরকারি স্কুলে তার বেতন 12,500 টাকা, একই বিশ্ববিদ্যালয়। তাকে বিএড করতে হয়, বিএড করার পরে তাকে তারপরে 16,000 টাকা স্কেলে নেয়। কিন্তু সরকারি স্কুলের যে শিক্ষকটা বিএড জয়েন করলো, তার জন্য একটা আইন আছে যে সে 2 বছরের মধ্যে বিএডটা করে নিবে। আমার এই শিক্ষক এই ভোগান্তির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। তো এইভাবে তো শিক্ষার মানের কোনো পরিবর্তন হতে পারে না, একটা ইউনিফর্ম নীতি থাকতে হবে। আর স্পেশালি আমরা মনে করি, স্যার বললেন, আমরা মনে করি, আমাদের প্রিয় নেতা সেলিম ভুঁইয়া মনে করেন, এদেশের শিক্ষক সমাজ মনে করে যে এমপিওভুক্ত শিক্ষাটা দ্রুত গতিতে জাতীয়করণ করা দরকার। এখানে মেধাবীদেরকে শিক্ষকতা না আনতে পারলে কোনো অবস্থাতেই আপনি শিক্ষার মান উন্নয়নের জন্য কোনো ভূমিকা রাখতে পারবেন না। মেধাবীদেরকে শিক্ষকতা আনতেই হবে। এখন আনতে গেলে আপনি একই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে 16,000 পাবেন, আমার এখানে 12,500 পাবেন, আমি কেন আসবো? আমার চাকরির নিশ্চয়তা নেই। কথায় কথায় আমাকে বলা হয় যে বল খেলে দিতে না পারলে নাকি আমার চাকরি চলে যাবে, ছাত্রছাত্রী নাই। আবার কেউ বলে প্রাইভেট পড়লে আমার চাকরি চলে যাবে। এত হুমকির মাঝে কিভাবে শিক্ষাটাকে আগে নেবেন? আমরা চাই সুষম নীতির মধ্যে এটাকে এগিয়ে নেওয়ার জন্য। আর্থিক যে বিষয়টির কথা বলা হচ্ছে, আমি এটাকে খুব সিম্পল মনে করি। আমাদের প্রত্যেকটি বিদ্যালয়ে ন্যূনতম 1 লক্ষ টাকা করে আমাদের রিজার্ভ ফান্ডের একটা টাকা আছে, কলেজগুলিতে 2 লক্ষ টাকা। এগুলি যে আমরা জমা করছি, এগুলি আমরা খরচ করি না। এইগুলি 2 লাখ, 2.5 লাখ, 5 লাখ, 7 লাখ সহ আছে। তাহলে আজকে 24,000 প্রতিষ্ঠান থেকে যদি আপনি এই টাকাগুলি প্রথমত নেন, তাহলে এখানে একটা ব্যাংক তৈরি করার মতো প্রাথমিক পুঁজি আপনার এখানে হতে পারে। প্রত্যেকটা স্কুলে জমি আছে, দোকান আছে, অনেকগুলি স্কুলে দোকান জমি আছে। এইগুলি আমার আর্থিক সহযোগিতার একটা পথ হতে পারে। তারপরে জিডিপির আজকে 2% দেওয়া হয়েছে, সেই 2%-এর মধ্যে আজকে কি বলা হচ্ছে, যে এখানে দেখা যায় যে বিভিন্ন আদলি স্কুল কলেজ করা হবে। তো এখানে আসলে বেতন খাতে কয় টাকা রাখা হয়েছে? তো শিক্ষকদের ভাগ্যের পরিবর্তনের জন্য শিক্ষকদেরকে সম্মানিত করতে গেলে তার রুটি রুজির অবস্থার মধ্যে আপনাকে দেখতে হবে। জি, সেটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই মোহাম্মদ আব্দুল সালাম। এই শিক্ষকদের ভাতা বা আর্থিক অসঙ্গতি দূর না করে কতটা মান উন্নয়ন সম্ভব, সেটি একটু আপনার মতো জানতে। কোনোভাবে সম্ভব নয়। আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে পৃথিবীতে কোনো শিক্ষা ব্যবস্থা এভাবে দাঁড়ায় নাই যে যেখানে মেধাবী, যোগ্য, দক্ষ এবং আগ্রহী শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি এবং তাদের প্রথমত হলো তাদের সামাজিক মর্যাদা এবং তাদের আর্থিক নিরাপত্তা বিহীন পৃথিবীর একটি শিক্ষা ব্যবস্থার কোনো উদাহরণ নাই যে দেশে যে গুণগত শিক্ষা অর্জিত হয়েছে। সবচেয়ে ছোট দেশ যদি আমরা পৃথিবীতে ধরি সিঙ্গাপুর, যে সিঙ্গাপুরের শিক্ষার মান কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত উন্নত। আপনি ফিনল্যান্ডের কথা বলছেন, মাত্র 55 লক্ষ মানুষ, এবং সেখানে শিক্ষার যে স্ট্যান্ডার্ড সেটা, আপনি জাপানের কথা বললেন, বিগত সরকার এগুলো ফিনল্যান্ডের কারিকুলাম, জাপানের কারিকুলাম, এইগুলো আসলে আমাদের জন্য একটা, আমি মনে করি, বুমেরাং। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হবে বাংলাদেশের মতো। বাংলাদেশের শিক্ষাক্রম নিয়ে যে সমস্ত কথা বলা, আপনি বলছেন যে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য কি করতে হবে, আসলে শিক্ষা ব্যবস্থার কোমর ভেঙে দেওয়া হয়েছে অনেক আগে থেকেই। এই শিক্ষার্থী বাংলাদেশের কনটেক্সটে, বাংলাদেশের কনটেক্সটে গিয়ে অন্যদের সাথে প্রতিযোগিতায় বাংলাদেশের সেটি অবশ্যই কনটেক্সচুয়াল হবে। আমার কনটেক্সটে যেখানে আমার বিদ্যালয়ে কি রান্নাঘর আছে, আপনি তার রান্না করার শেখানোর জন্য বললেন যে ডিম ভাজি শেখাবেন, তা আপনার ডিম ভাজার ব্যবস্থা আছে? জাপানের প্রাইমারি স্কুলে ডিম ভাজি শেখানো হয়, রান্নাঘর আছে সেখানে রান্নাঘরের জন্য রাঁধুনির পোস্ট আছে, সেখানে সেই রাঁধুনির জন্য সহকারী বাবুর্চি আছে, সেখানে সেই ম্যাটেরিয়ালে সেই সামর্থ্য আছে। আপনার বিগত সরকার যেভাবে বা এই যাবৎকালে যা হয়েছে, আমি বলবো যে বিগত 55 বছরে যেটা হয়েছে, ইমপ্লিমেন্টেশনের ঝামেলা, কিন্তু শুধু ইমপ্লিমেন্টেশন নয়, পরিকল্পনা এবং যে পরিকল্পনাটা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কেন, পৃথিবীর কোনো শিক্ষা ব্যবস্থা কি, শিক্ষাক্রম কি প্রতি বছর চেঞ্জ হয়? প্রতি বছর পাঠ্যপুস্তক ছাপানো হয়। বাংলাদেশে 1,500 থেকে 2,000 কোটি টাকা প্রতি বছর পাঠ্যপুস্তক ছাপানো হয়। এগুলো সমস্ত চক্রের খেলা। এই চক্রগুলো আপনাকে বন্ধ করে ফেলতে হবে আগে। অ্যাটলিস্ট একটা পাঠ্যপুস্তক কি ন্যূনতম 5 বছর চলতে পারে না? একটা শিক্ষাক্রমের কি ভিত্তিমূলক একটা, যেখানে ফাউন্ডেশন থাকবে ফিক্সড। আমি বারবার বলি, একই কথা বলি, যে ধরেন আপনার বেসিক যে সাবজেক্টগুলো আছে, ধরেন ল্যাঙ্গুয়েজ,
ম্যাথমেটিক্স, সায়েন্স, এখন আসছে টেকনোলজি, আপনি 4টা সাবজেক্ট কম্পালসারি করেন, যেটি 5 বছর না 7 বছর পর পর পৃথিবীর অগ্রগতির সাথে সামঞ্জস্য রেখে ওইগুলো আপনার সংস্কার হবে, পরিমার্জন হবে, পরিবর্ধন হবে। আপনি বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, খেলাধুলা যা বলছেন সেটা একটা রাখেন, এবং আপনি রাজনীতির জন্য একটা রাখেন। যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে সেই রাজনৈতিক দল ওই একটি মাত্র বিষয়ে হাত দিতে পারবে, বাকি 5টা বিষয়ে সে হাত দিতে পারবে না। কেন পারবে না? যখনই ওইখানে আমার রাসেলের গল্প তো 6ষ্ঠ শ্রেণী ইংরেজিতে নেওয়ার দরকার নেই, আমরা নিয়েছি, এবং ভবিষ্যতেও আমরা তারই হয়তো প্রতিরূপ দেখতে পাবো, যেটা শিক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত ক্ষতিকর। সমস্ত ফাউন্ডেশনাল সাবজেক্ট ফিক্সড থাকবে, এবং পৃথিবী যতদূর এগিয়ে যাবে সেই পৃথিবীর সাথে অ্যাডজাস্ট করবার জন্য যতটুকু প্রয়োজন পড়বে অতটুকু সংস্কার হবে, এবং সেই অনুযায়ী আমার শিক্ষকদের দক্ষ করে গড়ে তুলবো আমরা, এবং সেই শিক্ষকরা তখনই হবে বিদ্যালয় কেন্দ্রিক শিক্ষণ শেখানো পদ্ধতি। যদি বিদ্যালয় কেন্দ্রিক শিক্ষণ শেখানো প্রক্রিয়া চালু করতে না পারি তাহলে গুণগত শিক্ষা আসবে না। জি, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া স্টুডিওর বাইরে আরো দুজন অতিথি ছিলেন, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।